মাই ডিয়ার স্টুডেন্ট, বংবিজ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আজকে নবম শ্রেণীর অধ্যায় ওয়ানের বাস্তব সংখ্যার কোষে থেকে 1.2 অঙ্কগুলি কোষে দেখাবো। আর তোমরা যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও, এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। এসো অঙ্কগুলি কষা যাক। তোমাদের কোষে দেখি 1.2 একের অঙ্ক, নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। এখানে মোট 6টি প্রশ্ন আছে, এগুলি সত্য মিথ্যা বলতে বলেছে। তাহলে একের দাগের উত্তরগুলি আগে করে নিই। দেখো, একের 1 নম্বর প্রশ্ন, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা হচ্ছে সত্য। দুটো মূলদ সংখ্যাকে যোগ করলে সর্বদা আমরা মূলদ সংখ্যাই পাবো, কখনো রুট সংখ্যা পাবো না, অর্থাৎ অমূলদ সংখ্যা পাবো না। তাহলে এটা হচ্ছে সত্য। দুইয়ের দাগে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। একের 2 নম্বর দাগের বিবৃতি হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা হলো তোমরা একটু দেখো। ধরি দুটি অমূলদ সংখ্যা √3 ও -√3, এ দুটোকে যোগ করলে হচ্ছে √3 প্লাস -√3 সমান √3 -√3 সমান 0। জিরো কি? জিরো হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ জিরো সমান হচ্ছে 0/1, পি/কিউ আকারে জিরোকে প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি না দুটো অমূলদ সংখ্যাকে যোগ করলে সর্বদা অমূলদ সংখ্যা পাবো। আমরা মূলদ সংখ্যা পাচ্ছি, 0 পাচ্ছি। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখো, দুটি মূলদ সংখ্যার গুণফল করলেও আমরা কখনো রুট সংখ্যা পাবো না, সর্বদা মূলদ সংখ্যাই পাবো। তাহলে এটাও সত্য। একের 4 নম্বর প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয় না, কখনো কখনো অমূলদ সংখ্যাও হয়, এটা হবে মিথ্যা। 4-এর দাগে মিথ্যা কেন হলো সেটা আমি কষে দিচ্ছি, দেখে নাও। দুটি মূলদ সংখ্যা লিখি। ধরো √5 ও 2 3√5, এই দুটোকে গুণ করি, তাহলে √5 গুণিতক 3√5 গুণ করলে হয় 3 × 5 সমান হচ্ছে 15। তাহলে এখানে দুটো অমূলদ সংখ্যাকে গুণ করলে আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি। 15 একটা মূলদ সংখ্যা, 15 সমান হচ্ছে 15/1, পি/কিউ আকারে 15কে প্রকাশ করা যায়। আবার যদি আমরা দুটো মূলদ সংখ্যা √5 ও √3 নিই, এই দুটোকে গুণ করে দেখি, √5 × √3 সমান হচ্ছে √15। তাহলে √15 একটা অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা নয়। তাহলে দুটো অমূলদ সংখ্যা গুণ করলে আমরা সব ক্ষেত্রে যে মূলদ সংখ্যা পাবো তা নয়, কখনো কখনো অমূলদ সংখ্যাও পাবো। যদি রুটের ভিতরে সংখ্যা দুটি একই হয়, এই সংখ্যা রুটের ভিতরে সংখ্যা, তখন আমরা মূলদ সংখ্যা পাবো। না হলে আমরা রুটের এই সংখ্যাগুলো আলাদা হলে আমরা গুণ করলে অমূলদ সংখ্যা পাবো। তাহলে আমরা বলতে পারি না যে দুটি অমূলদ সংখ্যাকে গুণ করলে সর্বদা মূলদ সংখ্যা পাবো, তাহলে ওই বিবৃতি হবে মিথ্যা। তাহলে এটা হচ্ছে মিথ্যা। 5-এর বলেছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা হচ্ছে সত্য। 6-এর দিকে হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই বিবৃতিটি হবে মিথ্যা, কারণ প্রতিটি বাস্তব সংখ্যা তো অমূলদ সংখ্যা নয়। যে 1 2 3 এগুলো বাস্তব সংখ্যা, কিন্তু ওই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা নয়, তাহলে এই বিবৃতিটি হবে মিথ্যা। 2-এর দাগে বলেছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। অমূলদ সংখ্যা কাকে বলে সংখ্যাটি দেখে নাও। 2-এর দাগে অমূলদ সংখ্যা, যে সব সংখ্যাকে
p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা ও q নট ইকুয়াল টু 0 তাদের অমূলত সংখ্যা বলে। যেমন √2, √3, √5, √6, √7 ইত্যাদি। এখানে মোট 4টি উদাহরণ দিতে বলেছে, তোমরা 4টি উদাহরণ দিয়ে দেবে। তারপরে 3-এর দাগে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন অমূলত সংখ্যা ও কোনটি অমূলত সংখ্যা লিখি। এখানে মোট 9টি অঙ্ক আছে, এগুলোর মধ্যে কোনটি মূলত সংখ্যা এবং কোনটি অমূলত সংখ্যা সেটা বলতে বলেছে। দেখো, এগুলো যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, রুটের ভিতরে যে সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা ওইগুলো হচ্ছে মূলত সংখ্যা, আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় ওই সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এগুলো আমরা বের করে নিই, একটা করে দিচ্ছি, দেখে নাও। 3-এর দাগে 3-এর 1 √9। আচ্ছা, √9 সমান হচ্ছে 3, তাহলে এটি মূলত সংখ্যা। 2-এর দাগে √225 সমান হচ্ছে, √225 হচ্ছে 15-র বর্গ, তাহলে এর বর্গমূল করলে হয় 15। অতএব √225 মূলত সংখ্যা। 3-এর দাগে √7, √7 পূর্ণবর্গ সংখ্যা, 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে √7 একটি অমূলত সংখ্যা। চারেরটা √50। আচ্ছা, √50কে ভাঙলে হয় 2 × 25 সমান হচ্ছে 5√2। তাহলে 5 রুট সংখ্যা আছে এখানে, তাহলে √50 হচ্ছে একটি, যেহেতু এখানে 5√2 বেরিয়েছে, তাহলে √2 হচ্ছে অমূলত সংখ্যা, তাহলে 5√2 হচ্ছে অমূলত সংখ্যা, তাহলে √50 হচ্ছে অমূলত সংখ্যা। অতএব √50 একটি অমূলত সংখ্যা। 5-এরটা বলেছে √100। আচ্ছা, √100 মানে √10 × 10 সমান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা। অতএব √100 একটি মূলত সংখ্যা। 6-এরটা বলেছে -√81 সমান হচ্ছে -9, তাহলে এটা একটা, 81 হচ্ছে 9-এর বর্গ, তাহলে বর্গমূল করলে হয় -9। অতএব -√81 একটি মূলত সংখ্যা। এরপর 7-এরটা বলেছে √42। আচ্ছা, √42 হচ্ছে ভাঙলে হয় 2 × 3 × 7, তাহলে এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, বা এখান থেকে কোনো কিছু বেরোবে না, তাই √42 একটি অমূলত সংখ্যা। 8-এর দাগে √29 দিয়েছে, তাই √29 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে √20 এটা একটা মৌলিক সংখ্যা, তাহলে √29 একটি অমূলত সংখ্যা।
নয়েরটা মাইনাস রুট 1000। দেখো 1000কে ভাঙলে হবে মাইনাস 10 × 10 × 10। তো এখান থেকে বেরোবে -10√10। অবশ্যই -√1000 একটি অমূলত সংখ্যা, অতএব -√1000 একটি, কারণ এখানে রুট থেকে যাচ্ছে, অমূলত সংখ্যা। দেখো 4-এর থেকে বলেছে সংখ্যা রেখায় √5 স্থাপন করি, আর 5-এর থেকে বলেছে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তাহলে এই দুটো অঙ্ক আমি পরপর করে দিচ্ছি। √5কে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করবে, তোমরা মূলত সংখ্যা এবং পূর্ণ সংখ্যা রেখা স্থাপন করা শিখেছো, কিন্তু অমূলত সংখ্যা অর্থাৎ রুট সংখ্যাগুলির সংখ্যা রেখা স্থাপন করা শিখোনি। আমি সংখ্যা রেখায় √5 ও √3কে স্থাপন করে দিচ্ছি, দেখে নাও। √5কে সংখ্যা রেখা স্থাপন। √5 সমান হচ্ছে √2² প্লাস 1²। এইভাবে আমরা √5কে লিখতে পারি, এবং এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে করব। সংখ্যা রেখায় যে স্থাপন করব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90°, এটা ভূমি ধরলাম আর এটা ধরলাম লম্ব, এই ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ। এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য, যে এই অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা √5কে সংখ্যা রেখায় স্থাপন করব। দেখো এখানে দুটো একইভাবে লেখা হয়েছে, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের মতো এখানে 2² 1² লেখা হয়েছে। অতিভুজটা হচ্ছে উত্তর, তাহলে এখানে √5 হচ্ছে অ্যান্সার বেরোবে, করলে বেরোবে এটা। প্রথমে একটা সরল রেখা অঙ্কন করবে স্কেল ও পেন্সিলের সাহায্যে। এখানে 0 বিন্দু, এদিকে -1, 1 সেমি দূরত্বে নিবে, -2, এটা -3, এদিকে বেশি করার দরকার নেই। এদিকে 1 সেমি দূরত্বে 1, 1 সেমি দূরত্বে 2, 1 সেমি দূরত্বে 3, আর বেশি করার দরকার নেই। তাহলে এখানে 2² আছে, তাহলে এই দিকে 2 সেমিতে এই বিন্দুতে একটা 90° কোণ চাঁদার সাহায্যে অঙ্কন করবে। তোমরা চাঁদার সাহায্যে 90° কোণ অঙ্কন করতে নিশ্চয়ই জানো। চাঁদার যে মধ্যবিন্দু এখানে বসিয়ে একটা 90° কোণ অঙ্কন করবে, এবং এইটা হচ্ছে 90° কোণ লম্ব। তাহলে এখান থেকে 0 থেকে আমরা 2 সেমি নিয়েছি এবং 1 সেমি স্কোয়ার আছে, তাহলে এদিকে লম্বের দিকে আমরা 1 সেমি কাটবো, এটা হচ্ছে 1 সেমি। দিয়ে 0 থেকে 1 এই বিন্দুটা যোগ করে দিব, এটা স্কেলের সাহায্যে কেটে নিবে, আর এটা যোগ করে দিবে স্কেলের সাহায্যে, পেন্সিলের সাহায্যে, স্কেলের সাহায্যে। এগুলো অবশ্যই পেন্সিলের সাহায্যে আঁকবে। এরপর এখান থেকে 0 থেকে 0 পর্যন্ত নাম দিলে হবে এবি। এই নাম করে দিবে এবি। এই এবি ব্যাসার্ধ নিয়ে সংখ্যা রেখা আসবে, সেটা এই বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে √5। তাহলে এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে √5, 2² প্লাস 1² রুট বার করলে √5, এবং √5টা এখানে হচ্ছে এই ব্যাসার্ধটা নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলে সংখ্যা রেখার যে বিন্দুতে বৃত্তচাপটি ছেদ করবে ওই বিন্দুটা হচ্ছে √5।
তোমরা নিশ্চয়ই √5 অঙ্কনটা বুঝতে পেরেছো। 5-এর দাগে √3কে সংখ্যা রেখায় স্থাপন। দেখো √3কে আমরা লিখতে পারি √√2 প্লাস 1 √2 হলে হয় 2, আর 1 হলে হয় 1, তাহলে 2 + 1 হচ্ছে 3, তাহলে পুরোটা হচ্ছে √3। √3কে সংখ্যা রেখা স্থাপন করতে হলে আগের মতো একটা সরল রেখা টানবে স্কেল ও পেন্সিলের সাহায্যে, মাঝখানে 0 বিন্দু করবে, এদিকে 1 2 3 সমদূরত্বে 1 সেমি দূরত্বে -1 -2 -3, এদিকে 1 2 3 সমদূরত্বে এই বিন্দুগুলো বসিয়ে দেবে। দিয়ে 1 সেমি এই বিন্দুতে চাঁদা এবং পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে 90° কোণ। চাঁদার সাহায্যে অঙ্কন করবে এখানে 90° কোণ, লম্ব অঙ্কন করবে আগের মতো, হুবহু আগের মতো। আগেরটা 2 অঙ্কন করেছিলাম, এটা 1 অঙ্কন করব। আবার 1 সেমি মাপ নিয়ে স্কেলের সাহায্যে এখানে কাটবে, এই লম্বের উপরে 1 সেমি মাপ নিয়ে কাটবে। দিয়ে 0 বিন্দু থেকে 1 সেমিটা যোগ করে দিবে। 1 সেমি এই বিন্দুটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে √2। তাহলে এই বিন্দু, এই যে এইটা হচ্ছে এই সরলরেখা অংশ হচ্ছে √2 দূরত্ব। এই √2 দূরত্বে এর উপরে এইখানে আবার চাঁদার সাহায্যে 90° কোণ অঙ্কন করবে, খাড়া অঙ্কন করবে। এই √2 চাঁদার মধ্যবিন্দু এখানে বসিয়ে এখানে 90° কোণ অঙ্কন করবে। বুঝতে পারছো? 90° কোণ, চাঁদাটা এইভাবে বসবে, কোনাকুনি বসবে। এদিকে আবার 1 সেমি নিয়ে স্কেলের সাহায্যে কাটবে। তাহলে এটা হচ্ছে √2, এটা হচ্ছে 1, তাহলে 1 সেমি যেখানে কেটেছো এই 0 থেকে এইটা এই 1 সেমি দূরত্ব যোগ করবে। তো এই যে দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে √3। √2 আর 1 করলে আমরা পাবো √3। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে এই ব্যাসার্ধটা নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলে বৃত্তচাপটি সংখ্যা রেখাকে যে বিন্দুতে ছেদ করবে ওটাই হচ্ছে, ওই বিন্দুটাই হচ্ছে √3। তাহলে √3 কীভাবে অঙ্কন করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে দুবার 90° কোণ আঁকতে হবে, একবার এখানে যেটা √2, তাহলে এটা √2 অঙ্কন করতে হলে কিন্তু এটা এখানে √2 অঙ্কন হয়ে গেল। তোমরা যদি আসে √2 অঙ্কন করো তাহলে এই দিকেটা √3টা করবে না, এখানেই শেষ, √2 অঙ্কন হয়ে যাবে। আর √3 করতে হলে আবার এখানে 90° কোণ অঙ্কন করতে হবে, দিয়ে 1 সেমি কাটতে হবে, এবং এখান থেকে 0 থেকে এই 1 সেমি এই বিন্দুটা যোগ করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলে ওই বৃত্তচাপটি সংখ্যা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওটাই হচ্ছে √3। 6-এর দাগে বলেছে একই সংখ্যা রেখা √5 √6 √7 -√6 -√8 -√11 স্থাপন করি। এখানে √5 কিন্তু আমরা স্থাপন করাটা আগে শিখে নিয়েছি। তাহলে ওই √5 স্থাপন করে বাকিগুলো ওই একই সংখ্যা রেখে অঙ্কন করতে বলেছে। একই সংখ্যা রেখে কীভাবে অঙ্কন করতে হয় করছি দেখো। 6-এর দাগে এবার করছি দেখো। প্রথমে লিখবে একই সংখ্যা রেখায় √5 √6 √7 -√6 -√8 -√11 স্থাপন। দিয়ে একটা বড় সরলরেখা অঙ্কন করবে স্কেল ও পেন্সিলের সাহায্যে। মাঝখানে 0 করবে, 1 সেমি দূরত্বে 1, আবার 1 সেমিতে 2 3 4, এদিকেও 4টা বিন্দু করবে, -1 -2 -3 -4, এগুলো 1 সেমি দূরত্বেই বিন্দুগুলো করবে। √5 আমরা অঙ্কন করতে জানি যে এই 2 সেমিতে 90° কোণ অঙ্কন করতে হবে। দিয়ে 1 সেমি দূরত্ব নিয়ে এখানে কাটতে হবে। এবার 0 থেকে এই বিন্দুটা যোগ করলেই এটা হচ্ছে √5। এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলে এটা
সংখ্যা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওটা হচ্ছে √5। √6 অঙ্কন করতে হলে এই বিন্দুতে 90° কোণ অঙ্কন করতে হবে। এইখানে 90° কোণ অঙ্কন করতে আগের মতো চাঁদার সাহায্যে এখানে 90° কোণ অঙ্কন করবে এবং এদিকে 1 সেমি দূরত্ব কাটবে। তাহলে √5 আর 1, তাহলে হলো 0 থেকে এই বিন্দুটা যোগ করতে হবে, এটা হচ্ছে √6। এই ব্যাসার্ধটা নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপটা সংখ্যা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওটা হচ্ছে √6 বিন্দু। আবার এইখানে আবার 90° কোণ অঙ্কন করতে হবে, এই বিন্দুতে 90° কোণ অঙ্কন করতে হবে। আবার 1 সেমি দূরত্বে স্কেলের সাহায্যে কাটতে হবে। 0 বিন্দু থেকে ওই বিন্দু আবার স্কেলের সাহায্যে যোগ করবে, এটা হচ্ছে √7। এই ব্যাসার্ধ নিয়ে 0 থেকে এই বিন্দুর ব্যাসার্ধ নিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করবে। ওটা সংখ্যা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওটা হচ্ছে √7। তারপরে বলেছে -√6। তাহলে এখানে যদি ও বিন্দু দিই আর এটা যদি এ বি সি বিন্দু নাম দিই, তাহলে ও বি দূরত্ব অর্থাৎ √6 যে দূরত্ব ওই দূরত্বটা নিয়ে 0 নেগেটিভ দিকে ঋণাত্মক দিকে বৃত্তচাপ কাটলে বৃত্তচাপ নিয়ে এখানে কেটে দেবে। এটাই তাহলে হবে -√6 বিন্দু, হচ্ছে -√8। এইখানে আবার তুমি 90° কোণ অঙ্কন করতে হবে, আবার 1 সেমি নিয়ে এখানে কাটতে হবে, আবার 0 থেকে এই বিন্দুটা যোগ করতে হবে। যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে √8। এই ব্যাসার্ধ নিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সেই বৃত্তচাপটা সংখ্যা রেখায় যে বিন্দুতে ছেদ করবে, এই বিন্দু ছেদ করবে, এইখানে একটা বিন্দু ছেদ করবে, এটা হচ্ছে √8। এখানে একটু খেয়াল করবে যে √5 থেকে √8 পর্যন্ত যে বিন্দুগুলো সংখ্যা রেখা স্থাপিত হবে সেগুলো কিন্তু 2 আর 3-এর মাঝখানে হবে। প্রথম এটা হচ্ছে √5, তারপরে এটা হচ্ছে √6, তারপরে এটা হচ্ছে √7, তারপরে হচ্ছে √8, 3 হচ্ছে √9। তাহলে √8 কিন্তু এটা পেরোবে না, আমাদের বলেছে -√8। তাহলে এখানে যদি আমি ই বিন্দু দিই তাহলে এই যে ও ই দূরত্ব নিয়ে নেগেটিভ দিকে কাটতে হবে, এইখানে ছেদ করবে। এই বিন্দুটা হচ্ছে -√8, এটা হচ্ছে -√11। -√11কে আমরা লিখতে পারি √7² প্লাস 2² এটা করলে আমরা -√11 পাবো। তাহলে -√11 সমান হচ্ছে -√7² প্লাস 2²। তাহলে √7 যে দৈর্ঘ্যটা অর্থাৎ ও সি দূরত্ব নিয়ে এখানে কাটবে, তো এটা হবে -√7 বিন্দু। ও সি দূরত্ব এখান থেকে এই যে √7-এর দূরত্বটা নিয়ে 0-র বিপরীত দিকে কাটলেই হয়ে যাবে, এটা হচ্ছে +√6, এদিকে হলে -√6। এই দূরত্বটা নিতে হবে আর নিতে হবে 2, তাহলে এখানে 90° কোণ অঙ্কন করতে হবে করে 2 সেমি দূরত্ব নিয়ে এখানে কাটতে হবে, দিয়ে 0-র সঙ্গে এই বিন্দুটা যোগ করতে হবে, এটা হচ্ছে 2 সেমি দূরত্ব। ও 0 বিন্দু থেকে এই বিন্দু যে বৃত্ত ব্যাসার্ধ এটা নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলে ওটা সংখ্যা রেখা যে বিন্দুতে ছেদ করবে ওটা হচ্ছে -√11। এটা কিন্তু 3-এর বাইরে হবে, 3 হচ্ছে এইটা, এর এদিকে হবে। এই যে অঙ্কনগুলো করলাম এখানে 90° কোণগুলো তোমরা চাঁদার সাহায্যে আঁকবে, সমগ্র অঙ্কনগুলো স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে করবে। এই অঙ্কনগুলো একটু জটিল আছে, একটু ভালো করে বুঝে নাও। তাহলে এখানে মোট 6টা বিন্দু আমরা একই সংখ্যা রেখায় স্থাপন করলাম। এটাই ছিল তোমাদের কোষে দেখে 1.2-এর শেষ অঙ্ক। তোমাদের কোষে দেখে 1.1-এর অঙ্কগুলি আমি করে দিয়েছি।
এখানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে না থাকলে অবশ্যই দেখে নাও। তো কোষে দেখি 1.3 খুব শীঘ্রই পরের ভিডিওটি আসছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ভালো থেকো।